বাহিনীতে পরিণত করেছেন এবং এটার মধ্যে রক্ষী বাহিনীর যারা ঢুকে গিয়েছিল, এই ভারতীয় অনুচর যারা ঢুকে গিয়েছিল, আওয়ামী লীগের তখনকার গুন্ডাফান্ডা যারা ঢুকে গিয়েছিল এবং যারা সেখানে থেকে বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা তৈরি করার চেষ্টা করেছিল স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, দেশকে রক্ষা করার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আইনের আওতায় যেটা করা দরকার, বিচারের আওতায়, আইন আদালত বা সামরিক আদালতের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যার যে অপরাধ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা বিচারিক আদালত করেছে, তখন তিনি সেনাবাহিনীতে কাজ করছিলেন না, তখন তিনি রাষ্ট্রের পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন। তখনকার সেনা কর্মকর্তারাই তখনকার সেনাবাহিনীকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য যারা নৈতিকতা বিবর্জিত ছিলেন, যারা সেনা আইনকে লঙ্ঘন করেছিলেন, তাদের সামরিক আদালতে বিচার করেছেন। সেই বিচারকে জনগণের সামনে আজকে যদি এইভাবে নিয়ে আসেন ডালিমেরা, মেজর ডালিমেরা, এবং সেটা পথ এবং সুযোগ তৈরি করে দেন আমাদের স্নেহের ছোট ভাই ইলিয়াসরা, তাহলে তো মানে এই ইলিয়াস বা ওই যে পিনাকি বাবু, ওনারা বিশাল দেশপ্রেমিক, এই দেশের আর কেউ দেশপ্রেমিক নই কিনা গত 18 বছর আমি নিজেই 4 বার রক্ত দিয়েছি রাজপথে, সাক্ষী আছে। আপনারা যারা শুনছেন, আপনাদের মধ্যে অনেকে আমার সাথে রাজপথে বা আপনাদের সাথে আমি ছিলাম। তো বাইরে বসে আমাদের দেশপ্রেমিক না, ওনারা অবদান আছে, কাজ করেছেন। আধিপত্যবাদ বিরোধী, উপনিবেশবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী ভালো অবস্থান রেখেছেন, ভালো কথাবার্তা বলেছেন। কিন্তু আজকে দেশকে তারা তাদের নিজস্ব পছন্দের একটি শক্তিকে, যে শক্তি ছাড়া আর আর্মি ছাড়া তাদের ভাষায় আর কোনো দেশপ্রেমিক শক্তি বাংলাদেশে নাই, এটা তাদেরই প্রজেক্ট। এবং এই 2-4 জন লোক এইসব জায়গায় বসে বসে এই প্রজেক্টগুলো চালাচ্ছেন ওই শক্তিকে, ওই পরাজিত শক্তিকে। তো এখন ব্যাপারটা হয়েছে এমন যে 47-এর পরাজিত শক্তি, 47-এর রাজাকার যারা দেশ বাঘের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এক ভারত চাই বলে, এরাই তো তারা। তারপরে 71-এ একই বক্তব্য নিয়ে দেশ বিরোধী এবং দেশের বিরুদ্ধে কাজ করেছেন, এরাই তো তারা। স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছেন, এরাই তো তারা, এরাই তারা। আবার এরাই তারা যারা ছাত্রলীগে, যুবলীগে ঢুকে হেলমেট পরে আমাদের 18 বছরে আমরা রাজপথে প্রতিটি কর্মসূচিতে যে হেলমেট বাহিনীর হাতে লাঞ্ছিত হয়েছি, হামলার শিকার হয়েছি, নির্যাতিত পীড়িত হয়েছি, রক্তাক্ত হয়েছি, এদেরই নাবালক সাগরেদ যারা আজকে সমন্বয়ক নাম বিক্রি করে দেশের মধ্যে একটা অনিবার্য বিপর্যয় তৈরি করার চেষ্টা করছেন, যাদেরকে আমরা অনেক স্পেস দিয়েছি এবং যাদেরকে আমরা অনেক সম্মান দিয়েছিলাম এবং আরো সম্মান দিতে চেয়েছিলাম, কিন্তু তারা 30 দিনের আমরা কৌশলগত কারণে, হ্যাঁ, পিনাকি বাবু মাঝে মধ্যে বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন এটি ছাত্রদের আন্দোলন, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুল সাহেব কি বলেছেন, পিনাকি বাবু তো অনেক বুঝেন, অনেক জ্ঞানী, পৃথিবীতে এমন কোনো জ্ঞান নাই যেটা ওনার নাই। তো
আরে পিনাকি বাবু, আপনাকে এটাও বুঝতে হবে, যেহেতু রাজনীতি আপনি করেছেন, বাম রাজনীতি করেছেন, আপনার এগুলো বোঝার কথা। সব সময় সব কথা বলা যায় না। আর তখন যদি মির্জা ফখরুল বলতো আমাদের সাংগঠনিকভাবে গোপন সিদ্ধান্ত তো আপনি জানেন না, আপনার জানার কথা নয়। সাংগঠনিকভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান আনুষ্ঠানিকভাবে স্ট্যান্ডিং কমিটির বৈঠক করে সকলের মতামত নিয়ে এবং অপরাপর 35টি রাজনৈতিক দলের সাথেও কথা হয়েছে, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলেই কিন্তু আন্দোলনে নেমে পড়েছিল। তারপর যখন আন্দোলনটা স্থিমিত হয়ে গেল, আপনাদের খেয়াল আছে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছে তাদের জন্য কান্নাকাটি না করে এই খুনি আপনার ওই বিটিভি ভবন দেখতে যায় কান্না করে, মেট্রো রেলের স্টেশন দেখতে যায় কান্না করে। তো ওই জায়গাগুলোতে আগুন লাগিয়েছিল কারা? শেখ হাসিনার দোসররাই তো, যারা হত্যা করেছে তারাই তো। কেন একটা ভিডিও ফুটেজ নাই? তো এই নিয়ে সাংবাদিকরা যখন সার্জিসকে প্রশ্ন করলো, সার্জিস উত্তরে বলল সেদিন সার্জিসদের আন্দোলন শেষ, তার আগে একবার ঘোষণা দিয়েছিল শেষ। তো আমাদের সঙ্গে, আমরা কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না, এবং আমাদের এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কোনো রাজনৈতিক দলকে বলি নাই এই জাতীয় জ্বালাও পোড়াও করে দেশের ক্ষতি করতে। এই জন্য যা দায়িত্ব আমাদের নয়। এবং আঁকা বাঁকা করে ইশারা ইঙ্গিতে বিএনপির দিকেই ইঙ্গিত করার চেষ্টা করলো। এবং তো এই সার্জিসকে কদিন আগেও যার গায়ে মুজিব করছিল, এবং যিনি মুজিব বন্দনা হাসিনা বন্দনা করতেন, এবং তারা সবাই দু একজন ব্যতিক্রম। তো তারা যখন আন্দোলন থেকে আন্দোলনের মাঠ থেকে যখন চলে যাচ্ছে, তাদের কিছু দাবি দেওয়া পূরণ হয়ে গেছে, সব সামান্য কিছু বাকি আছে, সরকার দাওয়াত দিছে বাকিটা আলাপ করে শেষ করবে, এবং তারা সবাইকে বিদায় দিয়ে নিজেরাও বিদায় নিতে, এরকম একটা অবস্থা। তখন জনাব তারেক রহমানের এবং বাংলাদেশের বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলসমূহের সিদ্ধান্তের মধ্য দিয়ে জনাব তারেক রহমান এক দফার ঘোষণা দিলেন, এবং বিএনপি 35টি রাজনৈতিক দল বিএনপির সাথে সম্পৃক্ত হয়ে এবং দেশের সকল জনগণকে উনি আন্তরিকভাবে আহ্বান করলেন এক দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য। সেই আন্দোলনকে আজকে কারা হাইজ্যাক করছে? কেউ এই নামে এক একজন এক একটা দোকান খুলে বসেছে, এক এক গ্রুপ এক একটা মানে ব্যানার খুলে, তাঁবু খুলে, কাউন্টার খুলে বসেছে। তারপরে মুরব্বী মানে তাদের যে মুরব্বী শক্তি, সব মিলিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে। যে কোনো কিছুর মূল্যে বিএনপি ঠেকাও, যে কোনো কিছুর মূল্যে বিএনপি সাদাবাজি করছে, বিএনপি দখলদারিত্ব করছে। নাবালক থেকে শুরু করে বুড়ো শফিক পর্যন্ত একই ভাষা, একই আওয়াজ। সাবালক ডক্টর শফিক, সে জাসদ ছাত্রলীগ করত, আমি তাকে চিনি এবং তার সম্পর্কে ভালো জানি। তো আমার কাছের থেকে ওই সময়টাতে, যাই হোক, তো এই ডক্টর শফিক মিটিংয়ে গিয়ে বক্তব্য রাখতেছেন যে জুলুমবাজ সরকার তো পালিয়েছে, এগুলো আগেই ওদের অর্গানাইজ করা, সামনের অডিয়েন্সকে শিখিয়ে দেওয়া আছে, বলা আছে। তাদের তো একটা চরিত্র হলো একটা জায়গায় মিটিং হলে সারা দেশের লোক সেখানে যাইয়া বোঝানোর চেষ্টা করো যে
তাদের দল বিশাল জনসমাগম হয়েছে, বিশাল সমাবেশ, সমস্ত লোক মানে জামাত হয়ে গেছে। এটা বোঝানোর জন্য সারা দেশের লোক গিয়ে একত্রিত হয়। তাদের কৌশলগত একটা বিষয় থাকেই, যেখানে মিটিং হোক সারা দেশের লোক সেখানে চলে যাবে। তো তিনি বলতেছেন, আপনারা শুনেছেন দেখেছেন, তো এখন তো আর দেশে চাঁদাবাজি হয় না। তো সামনের অডিয়েন্স বলছে হয়। আরে বলেন কি, তাহলে এটা কারা করে? আচ্ছা, বিএনপিকে জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিএনপির সস্তা জনপ্রিয়তা করানোর জন্য যা যা দরকার, কোনো নীতিনৈতিকতা নাই, কোনো চরিত্র নয়, আকলাক নাই, আকিদা নাই, এবং এরা তো এদের জন্মই কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক বিতর্কিত কথা বলে মওদুদি এই দলটা তৈরি করেছেন। আজকে 84 বছর বয়স এই দলের। এককভাবে নির্বাচন করে 84টা আসন পাট্টা, 84টা আসন পাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু সেটা পাওয়ার চেষ্টা করার দোষের নয়। আপনারা আপনাদের আদর্শের কথা বলুন, আপনারা আপনাদের ব্যবস্থার কথা বলুন, কিন্তু বিএনপিকে টার্গেট করে কেন? তারপরে আরেকটা বালক আজাহারি, আরে বেটা পালাই গেছস, পালানোর থেকে দেশে ফিরলি, ফিরার পরেই প্রথম বললি কোনো অবস্থাতেই সুদখোর ইনুসকে মানি না, মানে ডক্টর ইনুস স্যারকে সুদখোর, একে কোনো অবস্থাতেই এই পদে রাখা যাবে না। ডক্টর ইনুসের ব্যাংকেই একমাত্র ব্যাংক যে ব্যাংকে সুদ নেই। তারা যেটা নেয় সেটা হলো সার্ভিস চার্জ। তারা যে মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে কাজ করে, কৃষকদেরকে যে টাকাটা দেয়, এই টাকাটা যথাযথভাবে কাজে বাস্তবায়ন করে ফসল উঠানো পর্যন্ত, বা যে যে কাজে নিচ্ছে সেই কাজটা সম্পূর্ণভাবে করে কার্যকর করার জন্য আবার কিছু সুপারভাইজার রাখতে হয়, ব্যাংকে কিছু কর্মকর্তা কর্মচারী আছে, এদের তো বেতন দিতে হবে। তো বেতন দেওয়ার জন্য এটা কি ডক্টর ইউনূসের বাপের জমি বিক্রি করে এনে দিব? এটা সম্ভব? সার্ভিস চার্জ হিসেবে সামান্য একটা পার্সেন্টেজ নিয়ে, যেটা ডক্টর ইউনূস সাহেবের একটা নিজস্ব ভালো গাড়ি নেই, ডক্টর ইউনূস সাহেবের। আরেকটা কথা আজকে আপনাদেরকে বলি, দেখেন, বেগম জিয়াকে, খালেদা জিয়ার মতো মানুষকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, হ্যাঁ, এতিমের টাকা মেরে খেয়েছে। খুনি হাসিনা বারবার কথা কথা বলতো অসভ্য, জালিম, বব্বর, খুনি, এই হত্যাকারিণী, গণহত্যাকারিণী, মানবতা বিরোধী হত্যাকারিণী। অথচ সে সেই 2 কোটি টাকা বর্তমানে 6 কোটি টাকা থেকে বেড়ে এখন বোধহয় আরো 2 কোটি বাড়ছে, এখন 8 কোটি হয়ে গেছে বোধহয়, মিথ্যা মামলা শাস্তি দিয়ে এবং পয়জনিং করে ট্রিটমেন্টের নামে মেরে ফেলার চেষ্টা করেছে। গত, আচ্ছা, এই 18 বছরের আন্দোলন এবং 5ই আগস্ট পর্যন্ত যে ঘটনা প্রবাহ আন্দোলনের, তাতে বিএনপির একটা পরিসংখ্যান দিয়েছে, কিন্তু প্রকৃত চিত্র এর চাইতে অনেক বেশি। প্রায় 200-250 লোকের গুম সহ সম্ভবত 4,500 না আরো বেশি লোকের নিহত হয়েছেন, এবং
জুলাই বিপ্লবী নিহত হয়েছেন বিএনপির প্রায় 500-র মতো। তো এই ব্যাপারে মানে দেখেন, মানে ফাইজলামিরও, ইত্রামিরও, বদমাইশিরও একটা সীমা থাকা উচিত, বন্ডামির একটা সীমা থাকা উচিত। তো এই দুই শক্তির এক শক্তির প্রধানকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে আমাদের কতজন নিহত হয়েছে আন্দোলনে, এসব বলে আমরা কৃতিত্ব নিতে চাই না। একথা শেখ মুজিব বলছিল একবার। জেনারেল ওসমানী ওনাকে বলল যে মুক্তিযুদ্ধের তালিকা করেন। শেখ মুজিব ওসমানী সাহেবকে বললেন যে না, মুক্তিযুদ্ধের তালিকা করা যাবে না। কেন করা যাবে না? দেখো, এই যে সবই তো সিরাজপন্থীরা যুদ্ধ করছে, আর আমার লোকেরা তো খুব একটা, হিসাব করলে দেখা যাবে তখন তো আমি তো লজ্জা পড়ে যাবো। এটা ওসমানী সাহেবের কথা। মারুফ কামাল সোহেল, সাংবাদিক মারুফ কামাল সোহেল ভাই সঙ্গে আলাপটা করেছেন। জেনারেল ওসমানীর একান্ত সচিব ছিলেন, তিনি একজন সামরিক কর্মকর্তা। তো এই বাস্তবতাগুলো তখন শেখ মুজিব মুক্তিযোদ্ধাদের তালিকা করলেন না। কেন করলেন না? মুক্তিযুদ্ধের তালিকা করলে দেখা যেত যে শেখ মুজিব, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মধ্যে দুইটা ধারা, একটা প্রগতিশীল আর একটা মুজিবপন্থী। এদের কাজ ছিল গুন্ডামি, পান্ডামি, লুচ্ছামি, বদমাইশি, চাঁদাবাজি ইত্যাদি। আর সিরাজুল আলম খান নেতৃত্বাধীন যে অংশটা, সেটার কাজ ছিল দেশকে স্বাধীনতার দিকে, জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করা। তো এবং এরাই মূলত মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে এবং মুক্তিযুদ্ধ করেছে। এবং মুক্তিযুদ্ধ করতে গিয়েও শেখ মুজিবের যে সমস্ত গুন্ডা পান্ডারা ছিল, মণিসহ, এদেরকে খুশি করার জন্য মুজিব বাহিনী করতে হয়েছে, এটা করতে হয়েছে, ওইটা করতে হয়েছে। শুধু খুশি করে বিতর্ক নিজেদের মধ্যে না বাড়িয়ে যুদ্ধ শেষ করে দিয়ে স্বাধীন করাই ছিল ওদের টার্গেট। যাই হোক, সেদিকে আমি যাব না। তো ওই শেখ মুজিবের মতো যে পরিসংখ্যান দিলে দেখা যাবে এই দেশপ্রেমিক শক্তির কয়জন এই 35 দিনে নিহত হয়েছেন। এখন আমাদের 18 বছরের আন্দোলনের উপসংহারে এসে আমাদের নেতা জনাব তারেক রহমানের সফল রণকৌশলের সফল পরিসমাপ্তি, যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং শুধু প্রশ্নবিদ্ধ নয়, ইতিমধ্যে হাইজ্যাক করে ফেলেছেন এবং নানা জাতীয় বিভ্রান্তি ছড়াচ্ছেন। ম্যাডামকে গিয়ে বলে আমরা আপনাকে বের করেছি। আরে বেটা নাবালক, তোরা কি বুঝতে পারছস তোদেরকে জনাব তারেক রহমানের নেতাকর্মীরা সামনে দিয়ে, পিছনে তোদের বাবারা ছিল দেখাস নাই? তোদেরকে সামনে দিয়ে বেটারা কাজ করেছি আমরা, এদেশের জনগণ। সর্বশেষ দুইটা কথা বলে শেষ করতে চাই। গণহত্যাকারিণী স্বৈরাচারের সময়ে একটা বিষয় বলি। একটা ছাত্রকে, এক ভদ্রলোকের বড় ছেলে, অত্যন্ত ভালো রেজাল্ট এবং বিসিএসও উতরিয়ে গেছে, কিন্তু বিএনপি গভর্নর হওয়ার কারণে ওই ছেলেটির মানে চাকরিতে নেওয়া হয় নাই, বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় নাই, যোগদানপত্র দেওয়া হয়নি। এটা কিন্তু মিথ্যা গল্প নয়, আমার নিজেরই ঘরেই আছে। আমার ছোট বোন, আমার ওর ডাক নাম হলো পুতুল, তারও একই অবস্থা হয়েছে। শুধু
আমি এবং আমার এক মানে আমাদের পরিবার বা আমাদের জেনারেশনটা বিএনপি, তো এসবি রিপোর্টে যাইয়া তারা পাইছে বিএনপি। আর ঢাকা মেডিকেল থেকে সে পাশ করছিল বিসিএস হেলথে। যারা পাশ করছে তাদের মধ্যে সে 19তম হয়েছিল এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল। ভাইভাতেও ওকে হয়ে গেছিল, পাশ করে গেছিল। যোগদান দেয়ার আখ্যান দিয়ে। তো এগুলো তো বাস্তবতা। গত 18 বছর তো আমাদের পরিবারের, বিএনপি পরিবারের কারোই চাকরি হয়নি, সেটা হোক নিম্ন থেকে সর্বোচ্চ। চাকরি, ব্যবসা, যাদের ব্যবসা ছিল তারা ব্যবসা করতে পারেন না, যাদের চাকরি ছিল চাকরি হারাইছেন, পাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো এই দুই শক্তির এক শক্তি লম্বা লম্বা করে বলেন আমাদের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই, আমাদের চাইতে অবদান আর কারো বেশি নাই। আমাদের নেতাদেরকে ফাঁসিতে লটকিয়ে মেরেছে, আমাদের অফিস বন্ধ করে রেখেছে, আমরা বসতেও পারিনি। হ্যাঁ, তোমরা তো বসতে পারোই নাই, তোমরা রাস্তায়ও আসো নাই 18 বছর। তোমরা হেলমেট বাহিনী করেছ, প্রমাণ চাইলে বিভিন্ন ভিডিওতেই আছে, আমাকে দিতে হবে না। তোমাদের ছেলেদেরই মুখের কথা, হেলমেট বাহিনী থেকে যারা এখন এসে আবার তোমাদের সঙ্গে যোগ দিয়েছে। আবার ইতিমধ্যে তোমাদের নাবালক হেলমেট বাহিনীর তথাকথিত সমন্বয়করা কমিশনারদেরকে, কাউন্সিলরদেরকে দলে বেরিয়ে নতুন দল গঠন করার চেষ্টা করছে সরকারি অনুকম্পানে নিয়ে। তো কয়টা উইংস একসঙ্গে খুলেছেন মিস্টার প্রধান শক্তি দেশপ্রেমিক। সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ইঙ্গিত করে অনেকে অনেকভাবে কথা বলেছেন। তারপরে নতুন করে যার কথা বললাম, ওই যে বাড়া এনেছেন, যে লোকটা বাড়া খাটেন সবসময়, দৈনিক কামলা, প্রচণ্ড রকমের লোভী এবং প্রচণ্ড রকমের বিলাস বহুল জীবনযাপনে অভ্যস্ত, খুবই গরিব ঘরের ছেলে। সেটা আমাদের আপত্তির বিষয় নয়, কেউ যদি পয়সা কামাইয়া লিগেলি ভালো চলতে পারে। কিন্তু যখন বিএনপির মতো গত 18 বছরের একটা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, গুম খুন হওয়া দলের মানুষদের প্রতি, দলের প্রতি, দলের নেতার প্রতি ইঙ্গিত করে প্রকাশ্যে ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক সভা করে আরেক নাবালক হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতে যায়, ভণ্ডামির একটা সীমা থাকা উচিত, লিমিট থাকা উচিত। সেখানে বিএনপি নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ করে কথা বলে, সেখানে বলে যে এক দৈত্য গেছে আরেক দৈত্য আসবে, এক রাক্ষস গেছে আরেক রাক্ষস আসবে, এক ডাকাত গেছে আরেক ডাকাত আসবে। তো তার ওই সমাবেশও এখন, যে ওই যে জামাত সমাবেশ কিভাবে করে আপনাদেরকে বললাম, যেখানে মিটিং হবে সারা দেশের লোক ওই জায়গায় চলে যায় 2 দিন আগে। হ্যাঁ, তো গিয়ে সমাবেশ বড় করে মানুষকে কাছে শোডাউন করে তারা বিশাল দল। হ্যাঁ, কেউ কেউ বিশ্বাসও করে ফেলে, ম্যাক্সিমাম বিশ্বাস করে না, করলে 84 বছর তাদের রাজনৈতিক দলের বয়স, তাদের এখন পর্যন্ত সমর্থকের পার্সেন্টেজ কত হিসেব করলে বুঝবেন আপনারা। তো এখন এই আজাহারি নামক এই ধর্ম ব্যবসায়ীর, এই কুলাঙ্গার ধর্ম ব্যবসায়ী যে ওয়াজের নামে 2-3 লাখ টাকার নিচে নেয় না, হেলিকপ্টার ছাড়া যায় না, প্রাডো ছাড়া চড়ে না, যার বাপ সামান্য একটা শ্রমিক, ডেমরাতে থাকে, কুমিল্লার লোক, এবং কুমিল্লাতে তার ঘরবাড়ি আপনারা দেখেছেন। এবং তার বাবা একটা ইয়েতে বলেছিলেন, একটা ইউটিউবে বলেছে, দেখিয়েছে
যে তাকে লেখাপড়া করানোর জন্য তার বাপ তাদের গড় বিড়িটা পর্যন্ত বিক্রি করছেন। তো সেটা উসুল হয়ে যাচ্ছে এখন। এখন তো কোটি কোটি টাকা বিনিময়ে সে বিক্রি হচ্ছে, খ্যাপ মারতেছে, খ্যাপ মারা, হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে বললে আরো বেশি পাবে, বেশি পাইছে বলছে। তার মানে কি নৈতিকতা আছে, চরিত্র আছে, তার কোনো আদর্শ আছে, কোরআন সুন্নাহ আকীদা আখলাক বলতে কিছু আছে। থাকলে কি এই উদ্ধত্তপূর্ণ দুঃসাহস তার মধ্যে হয়? তো আমি অনেককে নিয়ে কথা বলেছি, একজন নাগরিক হিসেবে কথা বলার অধিকার আমার রয়েছে। বিএনপিকে খাটো করার জন্য আপনার চেষ্টা করার দরকার নাই। আপনি আপনার কথা আপনি বলুন, আপনার ভোট আপনি টানার চেষ্টা করুন, আপনার কথা বলে, আপনার আদর্শের কথা বলে। মিথ্যা প্রচারণা, অন্য দলকে কোণঠাসা করে, অন্য একটা শক্তিকে যেন তেনভাবে উপস্থাপন করে ভণ্ডামি করবেন, বদমাশি করবেন, এটা বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না, সহ্য করবে না, আমরাও করব না। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে সমস্ত বানোয়াট কথাবার্তা ডালিম সাহেব বলেছেন, আমি জনাব ডালিমকে তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার অনুরোধ করব। একই সাথে আমাদের স্নেহের ছোট ভাই সাংবাদিক ইলিয়াসকে বলবো যে এত কৌশলী হওয়ার দরকার নাই তো, প্রজেক্ট বাস্তবায়নে এত কৌশলী হওয়ার দরকার নাই ভাই। আপনি তো বিএনপিও করেন, আপনার সঙ্গে আপনি যখন 21 টিভিতে ছিলেন, আপনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, আমি আপনাকে তুমি করেই বলতাম, এখন আপনাকে আপনি করেই বলছি। আপনি তো বিএনপিও করেন, তো জামাতও করেন, তাইলে কোনোটারই ক্ষতি না হোক সে কামনাই করেন। কিন্তু আপনি এই প্রজেক্ট বাস্তবায়ন করতেছেন কেন? জিয়াউর রহমানকে বিতর্কিত করার যে অপপ্রয়াস ডালিমকে দিয়ে করালেন, ঠিক করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। গত 18 বছর আমরা কি কষ্টের মধ্যে ছিলাম। আপনি নিজে বিদেশে ছিলেন, আপনি তো কাজ করেছেন, ভালো থেকেছেন, ভালো খেয়েছেন, ভালো পড়েছেন। আমরা ভাই বছরের পর বছর বাসা থাকতে পারিনি, বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারিনি, বাচ্চাদের পরীক্ষা, সালাম দিয়ে, আব্বুকে সালাম দিয়ে মেট্রিক পরীক্ষা দিতে যাবে, আব্বুকে দেখা তো দূরের কথা, কথা বলার পর্যন্ত সুযোগ ছিল না, কারণ আমরা ফোন ব্যবহার করতাম না ভাই। কেন করতাম না? ফোন রেখে করে আমাদেরকে ধরে ধরে ফেলবে এই ভয়ে। তো ভাই আপনারা মানে একদিকে রাজনীতিও করতেছেন, আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রচুর ইনকাম। তো বিএনপির বিরুদ্ধে বলে, জিয়াউর রহমানের বিরুদ্ধে বলে বলাইয়া আরেকজনকে দিয়ে বলিয়ে যদি কিছু টাকা কামানোর চিন্তা করে থাকেন, তাহলে বলবো যে জিয়াউর রহমান এখনো সেই মানুষ, যেই মানুষ এদেশের মানুষের জন্য কাজ করেছেন, এদেশের মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতি সাহায্য নিয়ে জনগণের জন্য, দেশের জন্য তিনি কাজ করেছেন। সেই মানুষটার পক্ষে বলেও খাওয়া যেতে পারে, তার আদর্শকে প্রচার করার মধ্য দিয়েও বাঁচতে পারেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে রিজিক দিবে। আবার সেই মানুষটার বিরুদ্ধে বলে যদি আপনার রিজিক আসে, আমাদের কোনো আপত্তি নেই। তবে এতে আপনাদের ব্যক্তিগত অবয়ব অন্যরা আবার উন্মোচিত করার চেষ্টা করবে, যেভাবে একবার আপনার সম্পর্কে কি জানি জ্যাকব মিল্টন না একজন আছে, কি নাম জানি,
বরিশাল না পটুয়াখালীর, আমেরিকা থাকে। তো সে আপনার সম্পর্কে বলেছে, আবার আপনি তার সম্পর্কে একাধিক ভিডিও করেছেন। এই যে চরিত্র হননের যে চেষ্টা আপনারা করেন, ফিনাকি বাবু শুধু শিক্ষিত নয়, অতি শিক্ষিত। তার ভাষা ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ দেশের ছেলে মেয়েরা শুনতেছে, শুনে। এটা আমাদের জন্য দুঃখজনক। যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে, হ্যাঁ, তো ওই বড় ভাইকে চাকরি তো হলো না, বিসিএসে তাকে নেওয়া হলো না। এরপরে ছোট ভাই ইন্টার পাস করার পরে সে আর ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছে না। দেরি দেরি করে বাসায় ফিরে, পড়ালেখা করে না, নিয়ম, স্বাভাবিক নিয়ম কানুন মানতেছে না, যেভাবে বাবা মার নিয়ম, অভিভাবকের কথাবার্তা উপদেশ মতো সন্তানদের চলা উচিত সেভাবে চলছে না। তখন মেজো ছেলেকে বাবা বলল যে, বাবা তোমার ভাই তো কখনো ওইভাবে দেরি করে আসে না, কারোর সাথে আড্ডা দেয় না, তুমি কি শুরু করেছো, এটা তো ঠিক না, এখন কি করবা, ভর্তি ভর্তি হবে না? তো বললো যে বড় ভাই তো লেখাপড়া অনেক করেছে, সব পাস ক্লাস ফার্স্ট, তারপরে চাকরি পেল না কেন? আর বড় ভাইয়ের সাথে যে বড় ভাইয়ের অমুক অমুক বন্ধু বান্ধব লেখাপড়া না করে ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, এরা হাজার হাজার কোটি টাকার মালিক। আচ্ছা, বাবা বললো যে তুমি এগুলো বাদ দাও, ইউনিভার্সিটিতে ভর্তি হইবা, পড়ালেখা করো পরীক্ষার জন্য। বললো তো না বাবা, পড়ালেখা করে কোনো লাভ নাই, আমি ছাত্রলীগে ভর্তি হবো। এটা হলো 6 মাস আগের কথা। 6 মাস আগে এই বক্তব্য চলছিল। এখনকার বক্তব্য, কিরে তুই রাতে 2টায় ফিরছিস কেন? আমি তো এখন সমন্বয়ক। এখন যদি আপনি আপনার ছেলেকে বলেন, বাবা লেখাপড়া করতেছো না কেন, বা বা তুমি কি হতে চাও, বলতো আমি সমন্বয়ক হতে চাই। কারণ সারা জীবন লেখাপড়া শেষ করে একটা চাকরি, আর সমন্বয়করা পড়ালেখা শেষ করে চাকরি পাচ্ছে না, তার জন্য চাকরি পাওয়ার আন্দোলন করতে গিয়ে হয়ে গেছে মন্ত্রী। তাহলে এটা সহজ। তো এখন ছাত্ররা, আমাদের সন্তানরা সবাই সমন্বয় করতে চায়। এখন আর কেউ লেখাপড়া করতে চাইবে না। এখন আর কেউ বাবা মায়ের নিয়ন্ত্রণে থাকবে না। আমাদের পুরো জাতির এই যে বর্তমানে গত 18 বছর আমাদের প্রজন্মকে ধ্বংস করা হয়েছে, এবং এই 24-এ আমাদের অর্জনের পাশাপাশি আমাদের বিশাল ক্ষতির কারণ হয়েছে আমাদের সন্তানরা গড় বিমুখী হয়ে গেছে, গড় বিমুখ হয়ে গেছে, স্কুল কলেজ শ্রেণীকক্ষ বিমুখ হয়ে গেছে। তারা ডিসি অফিসে যায়, এসপি অফিসে যায় দল বেঁধে, জজের রুমে চলে যায়। এই কি নৈরাজ্য, এই কি তাণ্ডব! তো আর আপনারা কিছু লোক দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে আরো বেশি বেশি এদেরকে প্রশ্রয় দিয়ে, এদেরকে উত্তেজিত করে আমাদের সন্তানদের ধ্বংস করতেছেন। আপনাদের তো কোনো ক্ষতি হচ্ছে না রে ভাই, আপনারা আমাদের সন্তানদেরকে ধ্বংস করতেছেন, ধ্বংস করার চক্রান্তে মেতে আছেন। এবং আপনাদের চক্রান্ত এদেশের মানুষ বুঝে ফেলেছে। আপনাদের কথা শোনার অর্থ, আপনাদের ভিউজ বাড়ার অর্থ এই নয় আপনাদেরকে সবাই পছন্দ করে। আমি নিজেও তো আপনাদের কথা শুনি, আপনাদেরকে দেখি, কি বলতে চান এবং কোন জায়গায় নিয়ে পৌঁছাতে চান দেশটাকে, কার বিরুদ্ধে বলে ফোকার অন্তরে কার পক্ষে কাজ করতেছেন। আপনাদের কথাবার্তায় জনগণ এখন বুঝে, সব সব ধরনের লোক বুঝে, সব ধরনের
শিক্ষিত অশিক্ষিত নয়, জ্ঞানী অজ্ঞানী নয়, সবাই বুঝে। কে টাউট কে বাটপার সবাই বুঝে। ভাই আমি তো বিএনপির একজন কর্মী, ভাই প্রমাণ করেন না। আমি চ্যালেঞ্জ করে দিলাম ইলিয়াস এবং পিনাকি বাবুকে এবং অন্যান্য অপরাধ যারা আছেন, আমি শুধু এই 5ই আগস্ট নয়, 5ই আগস্ট নয়, আমার সারা জীবনে চাঁদাবাজি করেছি অথবা দখল অত কোন রকম অনিয়ম বা কোন রকম তদবির, কোন রকম ঠিকাদারি, অর্থ কামানোর চেষ্টা, দুর্নীতি একটা করেছি। চ্যালেঞ্জ করলাম, যদি প্রমাণ সহ দৌড় দিতে পারেন আমি স্বেচ্ছায় আপনাদের এবং বাংলাদেশের সংশ্লিষ্ট আইনে যে সাজা হবে আমি মেনে নেব, আমি স্বীকার করে নেব। হ্যাঁ, আমার টোটাল রাজনৈতিক জীবনের মধ্যে আমি সঠিক জায়গায় সঠিক সময়ে ছিলাম, কিন্তু সঠিক জায়গায় একটা ভুল লোকের আগমন এবং সেই লোকের পরিচয়কে আমরা বিশ্বাস করে তার পাশে বসে নিজকে একটু বিতর্কিত করে, একটু না বিশালভাবে বিতর্কিত, নিজের কাছে নিজে বিতর্কিত হয়েছে, নিজের কাছে। অন্যকে কি বললো, নিজের কাছে নিজে দায়ী হয়েছে। যখন একদিন বা 24 ঘন্টা বা 36 ঘন্টা পর যখন শুনলাম লোকটা ভুয়া, আমি আজকে আবারও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও আমি এই অনুরোধ করি, এই তদন্তটা আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। তার সঙ্গে আমাদের দেশের একজন নিরপেক্ষ সৎ নিরপেক্ষ বিচারক, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক এবং আমেরিকার FBI এর একটা টিম, বাংলাদেশের একটা সৎ নিরপেক্ষ দক্ষ টিম দিয়ে ওই ঘটনাটিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে এর সঙ্গে সত্যিকার অর্থে কারা জড়িত, কারা দোষী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য। মাঝখানে আমি আর আমাদের নেতা মরহুম খোকা ভাইয়ের ছেলে ইশরাক, তারুণ্যের অহংকার, এই ছেলেটা, আমরা জঘন্যভাবে মানুষের কাছে বিতর্কিত হলো। আর এই ঘটনার মধ্য দিয়ে আমি ইশরাকের ভাবমূর্তি কোনো ব্যাপার না, আমাদের গুলি করে মেরে ফেললেও কোনো ব্যাপার না, আমরা 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 দুইজন মরে গেলে, হ্যাঁ, কিন্তু সমগ্র জাতিকে ক্ষতিগ্রস্ত করা হলো। বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে করে দেয়া হলো। কারা করেছে এবং এর বেনিফিশিয়ারি কারা হয়েছে সেটা খুঁজলেই তো পাওয়া যাবে এর পিছনে কারা ছিল। যাই হোক, মুদ্রা বিষয় হলো, আমি পিনাকি বাবুকে বলবো, আপনার যে মেধা প্রজ্ঞা জ্ঞান, আপনার যে লেখাপড়া, আপনাকে আমি অনুরোধ করব, যদি আপনি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, আপনি যেভাবে বলেন, যেভাবে মানুষকে বুঝাতে চান আপনি দেশপ্রেমিক, সেটাকে যদি আপনি সত্যিকার অর্থে আপনি মনে প্রাণে ধারণ করেন, তাহলে আপনি মির্জা ফখরুল সাহেবের সমালোচনা না করে ওনাকে টেলিফোন করে বলেন যে ভাই এটা এই নয়, এভাবে করলে ভালো হয়। ডক্টর শফিককে যদি আপনি পছন্দ করেন, তাকে চান, তাকে সেভাবে বলেন। যেটা পাবলিক করা যাবে না সেটা পাবলিক না করা ভালো। যদি দেশের উপকার চান, আপনি বাংলাদেশে এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করেন না, এটা করেন না, এটা করেন না, অর্থাৎ আপনি ইন্ডিয়াকে জানাই দিলেন ইন্ডিয়া কোনটা করবে। তো মানে আপনি একজন কমিউনিস্ট ছাত্র সংগঠনের কর্মী ছিলেন, নেতা ছিলেন, আপনার ত্যাগও আছে, শ্রদ্ধা করি। ইলিয়াস, ছোট ভাই ইলিয়াস, তারও অনেক ত্যাগ, সেও সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তো যদি দেশকে ভালোবাসেন, অনৈক্য বিভাজন সৃষ্টি নয়, কারো চরিত্র হনন নয়,
এবং আমি যে আপনাদের নাম ধরে কথা বললাম, আমার কথার মধ্যে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে বলবো আপনারাও অনুরূপ কাজ করুন। ডালিম সাহেবকে বলুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যে মিথ্যাচার করেছেন তার জন্য ক্ষমা চাইতে, এবং আপনারা যারা এইসব কাজগুলো করেন তারা দয়া করে বিরত থাকুন এবং সমগ্র ফ্যাসিজম এবং গণহত্যাকারী এবং আধিপত্য উপনিবেশ শাসক যারা ছিলেন তাদের বিরুদ্ধে বাদ বাকি সবাই যারা রাজপথে ছিল, আন্দোলনে ছিল, এদের সকলের প্রতি শ্রদ্ধা সম্মান দিয়ে এদের সকলকে ঐক্যবদ্ধ করে দেশ জাতি রাষ্ট্র বিনির্মাণে জনগণের রাষ্ট্রীয় অংশীদারিত্ব, ক্ষমতার অংশীদারিত্ব, রাষ্ট্রের মালিকানার অংশীদারিত্ব ফিরিয়ে দেওয়ার জন্য একটা নির্বাচন, একটা গণতান্ত্রিক মানবিক গণকল্যাণমুখী রাষ্ট্র, জাতিরাষ্ট্র নির্মাণ, এই সত্যকে বাস্তবায়নের জন্য আপনাদের সকলের বক্তব্য হোক বিভাজন সৃষ্টি নয়, বরং যেই বিভাজন সৃষ্টি হয়েছে সেটা মেরামতে আপনারা কাজ করবেন। যে মতনৈক্য তৈরি হচ্ছে সেটা মেরামতে আপনারা কাজ করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা সবাই একযোগে কাজ করলে নিশ্চয়ই আমরা ভালো কিছু করতে পারবো। আমরা কেউ কারো চরিত্র হনন না করি, আমরা কেউ সস্তা জনপ্রিয়তা কেনার চেষ্টা না করি, আরেকটা দলকে বা সামাজিক শক্তিকে বা একটা রাজনৈতিক দলকে কোণঠাসা করে, নিচু করে, অপমান করে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি। ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমা মুবারক।